বর্তমান বাংলাদেশে দারুণ একটা পরিবর্তন শুরু হয়েছে, যে পরিবর্তন হাসিনা করতে পারে নাই 17 বছরে, যে পরিবর্তন ডক্টর ইউনূস করতে পারে নাই, সেই পরিবর্তন করে দেখালো তারেক রহমান। প্রথম পরিবর্তন, বাংলাদেশে হকার উচ্ছেদ নিয়ে। বাংলাদেশে অনেক সরকার তো হকার উচ্ছেদ করার চেষ্টা করছে, কোনো সরকার হকার পুরোপুরি উচ্ছেদ করতে পারে নাই। তারেক রহমান হকার উচ্ছেদ করে তাদের লাইসেন্স দিয়ে রাস্তার মাঝখানে তাদের লাইসেন্স করে দিয়ে ব্যবসা করার মতো সুযোগ করে দিছে। তাহলে ইনি একটা বড় ধরনের পরিবর্তন দেখালেন। আর একটা পরিবর্তন দেখাচ্ছে, হাসিনার সময় বেকারত্বের হার ছিল 3.5%, ডক্টর ইউনূসের সময় ছিল 3.95%, তারেক রহমানের সময় বেকারত্বের হার গিয়ে দাঁড়াইছে 4.63%। এটাও একটা বড় ধরনের পরিবর্তন। এই পরিবর্তনে আশাই মানুষ ছিল। মানুষের কর্ম খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাংলাদেশে অনেক রকমের কার্ড ডেলিভারি হচ্ছে। এই কার্ডগুলো বড় ধরনের একটা ইফেক্ট ফেলাবে। বাংলাদেশের ব্যাংকের থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়ে যাবে এই কার্ডওয়ালারা, যারা কার্ডের সাপ্লাই করবে। বাংলাদেশে কাদের কাছে কার্ড পৌঁছেছে? বিএনপি বাদে কারো কাছে কার্ড পৌঁছেছে? আমার তো মনে হয় না। যদি আপনাদের কাছে পৌঁছে থাকে একটু আমাকে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। তারেক জিয়া সরকার ক্ষমতা আসার পরে ইনি একটা প্ল্যানিং নিয়ে আসছে। এই প্ল্যানিংটা বাস্তবায়ন করতে চায়। মিডিয়াটা হাত করে নিছে। তারপরে মাদ্রাসার নামে, আগে আমরা এত নিউজ শুনি নাই যে মাদ্রাসায় এত ধর্ষণ হয় অথবা মামলা হয়। ইনি প্রথমে বলছে না, এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। ইনি মৌলবাদ ঠেকানোর জন্য বড় একটা মিশন হাতে নিছে। মিডিয়াগুলো হাত করে দেখবেন শুধু ইসলামিক দলগুলোর উপরে কাদা ছিটাছিটি করছে, মাদ্রাসার হুজুরদের উপরে নিউজ চালু হচ্ছে। বাংলাদেশে হুজুরদের ফাঁসানো অতি সহজ, কারণ এরা সাধারণ মানুষ, এরা কিছু করতে পারবে না, এরা প্রতিবাদ করতে পারবে না। এদের যে কেউ ধর্ষিত হোক, শুধু মাদ্রাসার হুজুরের নাম দিলেই পুলিশ ঢালাওভাবে তাকে গ্রেপ্তার করবে। কোনো যাচাই বাছাই নেই, যাচাই বাছাই করার সময় নেই। যেখানে এই হুজুর বলছে টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে, যে ডিএনএ টেস্ট করা হোক, সেখানে ডিএনএ টেস্ট না করে আগে তাকে গ্রেপ্তার করা হলো। 3 দিনের রিমান্ডে নেওয়া হলো। যখন রিমান্ডে স্বীকারোক্তি নিতে পারে নাই, তখন এনাকে ডিএনএ টেস্টের আবেদন মঞ্জুর করা হয়েছে। আর দেখেন, বাংলাদেশে ইসলামকে সন্ত্রাসী প্রমাণ করার জন্য মিডিয়াগুলো খুব দ্রুত কাজ করছে। যখন কোনো স্কুলে কলেজে দেখবেন একটা ধর্ষণ হয়, তখন বলবে অজ্ঞাত ব্যক্তি। আর যখন একজন মাদ্রাসার ছাত্র ধর্ষিতা হয়, তখন দেখবেন হুজুরের নাম চলে আসে। তাহলে এখানে তো হুজুরদের থামানোর জন্য একটা চক্রান্ত চলছে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। যেমন তারেক রহমান বলছে বাংলাদেশে যেন মৌলবাদীর উত্থান না হয়। তো এনার মিশন হলো বাংলাদেশের মৌলবাদী উত্থানকে ঠেকাবে। এনার 3 মাস হয় ক্ষমতায় আসছে। এই 3 মাসে
$2 বিলিয়ন লোন নেওয়া হয়ে গেছে। সালে জাকাতের টাকা উঠছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা জাকাতের টাকা উঠছে। এখানে জাকাত তোলার একটা নিয়ম আছে আমার জানা মতে। যদি কেউ ইসলামের জন্য কাজ করে অথবা দিন কায়েমের জন্য কাজ করে, তিনি একমাত্র জাকাত তুলতে পারবেন। বাংলাদেশে তো তারেক রহমান ইসলামের জন্য কোনো কাজ করছে বলে আমার মনে হয় না। যেই ফেসবুকে এসে প্রতিবাদ করবেন তাকেই ঢালাওভাবে গ্রেপ্তার করা হবে। আপনি সত্য কথা বলতে পারবেন না। সত্য কথা বললে তাহলে আপনাকে গ্রেপ্তার হতে হবে, পুলিশের নির্যাতন সহ্য করতে হবে। যেমন হাসিনার সময় ছিল, এখন তার চেহারা ভয়াবহ হয়েছে। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? শুধু একটা পরিবর্তন হয়েছে, হকারদের চান্দার বিনিময়ে রাস্তায় একটা মাসোয়ারা হিসাবে রাস্তায় একটা জায়গা করে দিছে, যেন মাসে মাসে ওখান থেকে টাকা নিতে পারে। আমি জানতে চাই, 25,000 কোটি টাকা জাকাতের টাকা উঠছে। এই জাকাতের টাকা তো তারেক রহমানের সরকারের নেওয়ার কথা না, এটা তো ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার কথা। কিন্তু তারপরে উনি নিছেন। কিন্তু নিয়ে ইনি দেশের জন্য কি করছেন এটা আমার প্রশ্ন। আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো শুরু করলাম মাত্র, কিন্তু এরকম হাজার হাজার মানুষ আছে, কয়জনকে থামাবে? আপনারা সবাই যদি আওয়াজ তোলেন তাহলে প্রতিটা সরকারকেই জবাবদিহিতার আওতায় আনা সম্ভব। মানুষকে কার্ডের নামে যে সমস্ত বেকারত্ব তৈরি করতেছে কার্ড দেওয়ার নামে, এই কার্ড দিয়ে কী হবে? কার্ড দিয়ে তো মানুষ চাইল কিনতে পারবে না। পকেটে যদি টাকা না থাকে তাহলে কার্ডের কোনো দাম নেই। আমরা তো বেকার হইতে চাই না, কোনো দলের গোলাম হইতে চাই না। আমরা চাই কর্ম করতে। বাংলাদেশের যুবকরা চায় কর্ম করতে, ভিক্ষা খাইতে চায় না। আর এই সরকার, বাংলাদেশে যেগুলো সরকার হয়, এরা ভিক্ষা দিয়ে মানুষকে নিজেদের গোলাম করে রাখতে চায়। প্রতি মাসে যুব সমাজকে 3,33,333 জনকে বিদেশে কর্মসংস্থান করে দেওয়া সম্ভব। তাহলে এত বড় উদ্যোগ ছেড়ে ইনি ফ্যামিলি কার্ড নিয়ে পড়ে আছে কেন আমি জানতে পারলাম না। বাংলাদেশে তো দক্ষ কারিগরের অভাব নেই। মানুষকে দক্ষ করে বিদেশ সরকারের মাধ্যমে বিদেশে যদি পাঠানো হয় তাহলে দেশের কি উন্নয়ন হবে না? হাজার হাজার কোটি টাকা এই কার্ডের নামে, লোনের নামে লুট করা হবে। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাবে এই কার্ডের নামে। এই কথা বলবে কে? বলার মতো মানুষ তো নেই। যে বলতে যাবে তাকে আইনের হাতে গ্রেপ্তার হতে হবে। তাই বলছি, আপনারা সবাই একটু ভেবে দেখেন, যদি ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2500 করে টাকা দেওয়া হয় একটা পরিবারকে, এখন তো আমার মনে হয় আগামীতে 5 বছর পরে 1 কেজি তেলের দামই 2500 টাকা হয়ে যাবে। তাহলে মানুষের কর্ম যদি না থাকে, এই 2500 টাকা দিয়ে ভিক্ষা দিয়ে মানুষ কী করবে? আমার যুক্তিতে বাংলাদেশ থেকে সমস্ত ভিক্ষা ব্যক্তি উঠিয়ে দিয়ে এই টাকাগুলো যুব সমাজের উন্নয়নের ক্ষেত্রে খাটানো দরকার। এখন সরকার কি মনে করে, সরকারকে কেউ উপদেশ দেয় এটা আমি জানি না। কিন্তু বাংলাদেশের যুব সমাজকে যদি কর্মের ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে দেশকে ধ্বংস হয়ে যাবে। দেশ তো এমনি ধ্বংসের পথে আছে। অন্যান্য দেশ যখন পারমাণবিক বোমা বানানোর জন্য ব্যস্ত, বাংলাদেশে রাজনীতি দলগুলো দেখেন, কেউ গুপ্ত, কেউ জামাত শিবির, কেউ রাজাকার, কেউ মুক্তিযোদ্ধা, এগুলো নিয়ে পড়ে আছে। আর আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী ইনি 2026 সালে এসে দেশকে নিয়ে যাইতে চায় 1978 সালে। তাহলে এই দেশের কপালে কি আছে আল্লাহই জানে। আপনারা একটু বলবেন যে এই দেশের কপালে কি আছে? আমি তো ভাই একজন সাধারণ মানুষ, আমার যেটুকু মনে চাইলো এটুকু বললাম। আপনারা একটু কমেন্টে বলে যাবেন যে আসলে কি দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে।